গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে, শেকল দিয়ে বাঁধা থাকে, অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না, উঠতে পারে না। তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই, তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন। সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে, এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে, আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব, আমি খাবার পাবো কোথায়, খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে। তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে। আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না, দরজা খুলে দিয়েছে, কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না। গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য, এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রপত্রিকাতে আমার বন্ধুবান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা, ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলি কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি। ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন উড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কীভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ কে মুক্ত হয়েছে, কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে লাভ। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। তো এগুলো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, ইজ রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার, যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। আগে মন্ত্রীরা হাসিনার সেই লেগেসি বহন করছে এই সরকার। জি, হাসিনা লেগেসি বহন করছে এই সরকার। লেগেসি বহন করছে কিনা জানি না, এরা ক্যারেক্টার যে চেঞ্জ করতে হবে এটাই হয়তো চায় না। আজকে দেখলাম, দেখেন আজকে দেখলাম একটা জিনিস, আজকে সকালে পত্রিকায় পড়লাম, এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, কি নাম, মিস্টার আব্দুল সাত্তার, তিনি বলেছেন 8 জন উপদেষ্টার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ ওনার পকেটে আছে। বলেছেন তো, তাহলে হয় উনি মিথ্যা বলেছেন, অথবা 8 জন অথবা 7 জন অথবা কয়েকজন দুর্নীতিপরায়ণ উপদেষ্টা আছে দেশে। কোনটা সত্য? দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত এটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ্ট উপদেষ্টা চেপে আছে? এই দুইটা, এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি 2 চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনার সুরাহা করেন,
এই সরকার পারবে না, এই সরকার পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতেই আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কীভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরও কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাহজে কি বললো, যে বাংলাদেশে মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না।